অ্যাডভোকেট শিশির মনির, আপনারা যে ডাকসু এবং জাকসুতে এরকম একটা জয় পেল, আপনারা বলতে ইসলামী ছাত্র শিবির যে পেল, আমি যদি জামায়াত ইসলামী কে মনে করি যে একটা প্যারেন্ট অর্গানাইজেশন বা একটা বড় অর্গানাইজেশন, সেই অর্থে আমি বলতেছি, বা আপনি নিজে আগে ইসলামী ছাত্র শিবির করতে, সেই অর্থে বলতেছি, মানে কোনো ইয়া করার জন্য না। তো সেই ক্ষেত্রে আপনি কাকে আসলে বেশি ক্রেডিট দিবেন যে এটা কিসের জন্য, মানে আপনাদের আসলে এই জয়ের পেছনে সবচেয়ে বড় নিয়ামক ভূমিকা কে পালন করছে? আমার প্রশ্নটার আরেকটু ছোট্ট লেজ আছে। লেজটা হচ্ছে এরকম, আমরা কিন্তু জানি ইসলামী ছাত্র শিবির বা জামায়াতে ইসলামী কিরকম করে জীবন পরিচালনা করবে, তারা একটা নির্দিষ্ট একটা কাঠামোর মধ্যে, একটা নিয়ম কানুনের মধ্যে, আপনি নিজেও বড় নেতা আছেন, ছিলেন, সেটা আপনি জানেন। কিন্তু আমরা এবার যখন ক্যাম্পেইন দেখছি, সেই ক্যাম্পেইনের ক্ষেত্রে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা দেখছি যে সেসব নিয়ম কানুন, অর্থাৎ নারী পুরুষ আলাদা করে যে ক্যাম্পেইন চালানোর কথা, সেই মিটিং সিটিংগুলি যে আলাদা হওয়ার কথা, কঠোর পর্দা প্রথা মানার কথা, সেগুলি আপনারা শিথিল করছেন। সেটা কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শিথিল করছেন? আপনাদের জামাতে ইসলামের সিস্টেমই চেঞ্জ হয়েছে? কারণ আমি যদ্দূর খবর রাখি, আমি দেখি যে আপনারা এইসব বিষয়ে এত স্ট্রিক্ট যে ছাত্র শিবির এবং জামায়াতের যে গঠনতন্ত্র আছে, আপনারা প্রায় সদস্য পদ লাভের যোগ্যতা এবং অযোগ্যতা, এমনকি সদস্য পদ খারিজের ক্ষেত্রে এগুলিকে অনেক প্রাধান্য দেন। কিন্তু এইবার আমরা ক্যাম্পেইনেও দেখছি, পরেও দেখছি, কথায়ও দেখছি, সেগুলির ব্যাপারে আপনাদের চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। আমার প্রশ্নের দুটি অংশ, একটি হচ্ছে যে আপনি কৃতিত্ব কারে দিবেন, দুই হচ্ছে এই পরিবর্তন যে আমি দেখতে পাচ্ছি, এই পরিবর্তন কি জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরেরই পরিবর্তন, নাকি এটা শুধু আপাত পরিবর্তন ডাকসু নির্বাচনকে বা জাকসু নির্বাচনকে সামনে রেখে? অ্যাডভোকেট শিশির মনির। অ্যাডভোকেট শিশির মনিরের কানেকশনটা কি? পরিবর্তন তাকে দিব যে অ্যাডভোকেট শিশির মনির, এখন আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি একটু জোরে বলবেন। হ্যাঁ, আপনি প্রথমে কৃতিত্বটা একটু বললেন। হ্যাঁ জি, বলেন। এই পরিবর্তনের প্রথম ক্রেডিট দিব আমি ক্যান্ডিডেটের। যে ক্যান্ডিডেট তারা চুজ করেছে, যে ধরনের ক্যান্ডিডেট চুজ করা হয়েছে, এই ক্যান্ডিডেট এখানে একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং এ হয়েছে। আপনি দেখবেন ছাত্র শিবিরের পক্ষ থেকে কিংবা এই প্যানেলের পক্ষ থেকে যাদেরকে ক্যান্ডিডেট ফিক্স আপ করা হয়েছে, তারা শুধুমাত্র শিবিরের লেন্স দিয়ে তাদেরকে দেখলে হবে না। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভালো ছাত্র, তাদের একাডেমিক ক্যারিয়ার আছে, তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অনেক ভালো পারফর্ম করেছেন, তাদের ট্র্যাক রেকর্ড ইন দ্য ইউনিভার্সিটি ইজ ভেরি গুড এন্ড ক্লিন। 5th অগস্টের পরে তারা ছাত্রদের জন্য অনেক কল্যাণকর কাজ করেছেন, যে কাজগুলো ছিল ক্রিয়েটিভ, ইনোভেটিভ এবং ইনক্লুসিভ। এই কাজগুলো করার মাধ্যমে তারা তাদের ক্রেডিবিলিটি প্রমাণ করেছে এবং এটা অ্যাকসেপ্টেড হয়েছে ওয়াইডলি বাই দি ইউনিভার্সিটি স্টুডেন্টস। এবং যে প্যানেলটা ঠিক করা হয়েছে, এই প্যানেলের মধ্যে একটা ইনক্লুসিভনেস ছিল। এই ইনক্লুসিভনেসটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। একই সাথে অ্যাডভোকেট শিশির মনির, আমার একটা ছোট্ট জিজ্ঞাসা আছে। একটা হচ্ছে যে ক্যান্ডিডেট চুজ করা হয়েছে, তাকে আপনি বড় কৃতিত্ব দিচ্ছেন। একটা হচ্ছে ক্যান্ডিডেট চুজ করা হচ্ছে, সেটাকে আপনি বড় কৃতিত্ব দিচ্ছেন। এই ক্যান্ডিডেটটা চুজ করার ক্ষেত্রে কি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে সেটাও যদি একটু বলতেন, এটাকে মানে এটা কিভাবে করা হয়েছে। আর দুই হচ্ছে ছাত্রদের কল্যাণের জন্য যেসব কাজ করা হয়েছে। অ্যাডভোকেট শিশির মনির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অ্যাডভোকেট শিশির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমার দুইটা প্রশ্ন, ক্যান্ডিডেটটা কিভাবে চুজ করা হয়েছে সেটাও যদি একটু বলতেন, প্রক্রিয়াটা কি অনুসরণ করা হয়েছে। দুই, ছাত্রদের কল্যাণের জন্য যে ছাত্রদের কল্যাণের জন্য যে কাজগুলি করা হয়েছে সেইটার ব্যয় তো আছে কিছু। অনেকেই বলছেন যে কোটি 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 টাকা জামায়াতে ইসলামী ছাত্র শিবিরকে দিয়েছে। এই ব্যাপারটাও যদি একটু আমাদের বলতেন যে এই টাকা আসলে কত টাকা খরচ হয়েছে, কিভাবে এই টাকাগুলি এসেছে এই ছাত্রদের কাছে। জনাব শিশির মনির। আপনি আমাকে প্রথম দুইটা প্রশ্ন করেছিলেন, আপনি আমাকে
আপনি আমাকে প্রথম যে যেটা প্রশ্ন করেছিলেন তার উত্তর আমি দিতে পারি নাই। না না, সেইটার মধ্যে থেকেই উত্তর। আপনি বলেছেন যে আমি বলেছি যে বিজয়ের জন্য আপনি কাকে কৃতিত্ব দিবেন, সেটার মধ্যে আপনি বলছেন যে ক্যান্ডিডেট চুজ করা হয়েছে খুবিটা, আর ছাত্রদের কল্যাণের জন্য কাজ করা হয়েছে। আমি জাস্ট স্পষ্ট করলাম যে ক্যান্ডিডেট চুজ করাটা কিভাবে হয়েছে, আর ছাত্রদের কল্যাণের জন্য যে টাকাগুলি ব্যয় করা হয়েছে সেগুলি কোত্থেকে এসছে বা কত টাকা ব্যয় করা হয়েছে। আপনি তো আমাকে দুটা প্রশ্ন করেছিলেন, একটা প্রশ্নের উত্তর দিতেই আপনি আবার আরেকটা প্রশ্ন করেছেন, আরেকটা প্রশ্ন। না না অ্যাডভোকেট শিশির মনির, আমি কিন্তু যেই দুইটা প্রশ্ন করছি আপনি হয়তো আমাকে ভালো শুনতে পাচ্ছেন না। আমি যেই দুইটা প্রশ্ন করেছি সেই দুইটা প্রশ্নই আছে। আপনারা কৃতিত্ব কাকে দিবেন, যে ক্যাম্পেইনের রীতি আপনারা অনুসরণ করছেন সেটা সমস্ত জামাত ইসলামীর জন্যই আপনারা অনুসরণ করবেন কিনা, নাকি এটা ডাকসু চাকসুর জন্য কাস্টমাইজ। আর যে কৃতিত্বের প্রশ্নে আপনি উত্তর দিয়েছেন ক্যান্ডিডেট চুজ করা ভালো হয়েছে, দুই হচ্ছে আপনাদের যারা ছাত্র কল্যাণে অনেকগুলি কাজ করা হয়েছে। আমার প্রশ্ন এই দুইটা কিভাবে করা হয়েছে, কত টাকা ব্যয় করা হয়েছে, ওইটা যদি একটু বলে দ্বিতীয় প্রশ্নে আসেন। আমি নতুন প্রশ্ন করি নাই। মাঝখানে যদি আপনি আমাকে আটকাই দেন তাহলে উত্তর দিতে পারবো না, তাহলে আপনার কথাই আমাকে শুনতে হবে। আচ্ছা দেন, সেকেন্ড বলতেছেন যে এটার ব্যয় কোথা থেকে এসেছে। আপনি দেখবেন ছাত্র শিবির এমন একটা অর্গানাইজেশন, তার নিজস্ব ফাইন্যান্সিয়াল মেকানিজম আছে এবং নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং মেকানিজম আছে। এই মেকানিজমটা আপনি ভিতর থেকে না দেখলে বুঝতে পারবেন না। দিস ইজ এ ভেরি বিউটিফুল মেকানিজম। এবং আর্থিক কারণে তারা যেভাবে অর্থনৈতিক বিষয়টাকে যেভাবে ম্যানেজ করে, সংগঠনের সদস্যদের, সাথীদের, শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যেভাবে কন্ট্রিবিউশন তারা নেয় এবং যে ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজমে তারা এগুলো মেনটেন করে, এগুলো ভেরি ইনোভেটিভ আইডিয়া তারা এখানে ইনক্লুড করেছে। এটাও তার একটা ক্যাপাসিটি যে ছাত্র শিবির তার ফাইন্যান্সিয়াল পার্টটুকুকে এত স্মুথলি ডিল করে, যে স্মুথলি ডিল করার কারণে তাদের মধ্যে ফাইন্যান্সিয়াল বিষয়টা খুবই ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল ওয়েতে যেহেতু ম্যানেজ হয়, এটাকে নিয়ে কোনো প্রশ্ন থাকে না, কোনো ধরনের কোনো উদ্বিগ্নতা থাকে না, কোনো ধরনের কোনো এলিগেশন থাকে না। ফলে ছাত্র শিবিরের ফাইন্যান্স আপনি যদি অডিট করতে চান, আপনি অডিট রিপোর্ট দেখতে পাবেন। ওই অডিট রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আয় হলো আর কোথায় ব্যয় হলো। এবং আই হোপ ইউ উইল বি স্যাটিসফাইড টু গো থ্রু দেয়ার অডিট রিপোর্ট, ইয়ারলি অডিট, 6 মান্থলি অডিট এবং 3 মাসের অডিট। আমার ধারণা আমি যখন এই সংগঠনে ছিলাম, এত ট্রান্সপারেন্ট মেকানিজমে ফাইন্যান্সিয়াল সিস্টেম বিল্ড আপ করা হয় এবং কন্টিনিউ করা হয়, এটার প্যারালাল আরেকটা এক্সাম্পল সম্ভবত আমাদের দেশে আপাতত কেউ এস্টাবলিশ করতে পারে নাই। দিস ইজ হোয়াট ইজ এন ইন্টারনাল বিউটি। আর সেকেন্ড বলছেন যে জামায়াত ইসলামীর পলিসিতেই পরিবর্তন হয়েছে না অনলি শিবির। যে ইনক্লুসিভনেস এর কথা আমরা বলে আসছি, যে আমার ভাই একটু আগে যে কথাগুলো বলেছেন, এটা যে ডিনায়াল মোড, আমি মনে করি ডিনায়াল মোড কোনো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ভালো মোড না। একটা প্যানেল বিজয়ী হয়েছে, এখন তারা দেখছেন এখানে কার সাথে আঘাত করা হয়েছে, কি ধরনের ক্যান্ডিডেট ঠিক করেছেন তা কি প্রশ্ন করেছেন? যে ধরনের ক্যান্ডিডেট তারা দিয়েছেন তাদের প্রি ক্রেডেন্সিয়ালস আছে একাডেমিক, তা কি টেস্ট করেছেন? যাদেরকে তারা ফিক্স করেছেন তারা কি ধরনের এজেন্ডা ফিক্স আপ করেছেন এই প্রশ্ন করেছেন? তারা কি এই প্রশ্ন করেছেন যে 5ই আগস্টের পরে ছাত্রদের জন্য ছাত্র বান্ধব কি কি কাজ তারা করেছেন, এটাকে অ্যানালাইসিস করেছেন? এই অ্যানালাইসিস না করে যদি আপনি ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করাতে পারবেন, কিন্তু ডিনায়াল মোডে কোনোদিন সত্যের দেখা খুঁজে পাবেন না। ফলে আমি মনে করি এই যে একটা পরিবর্তন এসেছে, ইনক্লুসিভনেস, ভালো ক্যান্ডিডেট ফিক্স করা এবং এজেন্ডা ফিক্স আপ করা, এজেন্ডাগুলো ছাত্রদের কল্যাণে হওয়া, এই পরিবর্তনগুলিকে শুধু ছাত্র শিবিরে নয়, এগুলো আপনি আগামীতে জামাত ইসলামের এজেন্ডাতেও পরিবর্তন দেখতে পাবেন, ইনক্লুসিভনেসে পরিবর্তন দেখতে পাবেন, মাইনরিটি এবং রিলিজিয়াস গ্রুপের সঙ্গে বিহেভিয়ার এবং আচরণে পরিবর্তন দেখতে পাবেন। এবং অবশ্যই আমরা আগামী নির্বাচনে ক্রিয়েটিভ ইনোভেটিভ আইডিয়া ইন্ট্রোডিউস করব, যা নাকি বাংলাদেশের মানুষের সামনে একটা ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে নতুন রাজনৈতিক চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ হবে। এগুলোই আমরা আগামীতে শুধুমাত্র শিবিরে নয়, জামাত ইসলামী তার ন্যাশনাল নির্বাচনে এই এজেন্ডা গুলো প্রকাশ করবে। আমাদের প্রত্যাশা যে হয়তো বাংলাদেশের সামনে
বিকল্প রাজনৈতিক চিন্তা ভাবনা হিসেবে, ইনক্লুসিভ পলিটিক্স হিসেবে নতুন ডাইমেনশন অ্যাড করবো আমরা। যা ছাত্র শিবির এটা প্রাথমিক ম্যানিফেস্টেশন মাত্র, আর জামায়াত ইসলামী জাতীয় নির্বাচনে তা অত্যন্ত জোরসোরে পরিকল্পনা চলছে, আলোচনা চলছে, প্রিপারেশন চলছে। আপনারা দ্রুতই তার ম্যানিফেস্টেশন দেখতে পাবেন। অ্যাডভোকেট শিশির মনির, আপনি অনুমতি দিলে আপনাকে আমি আবার জিনিসটা বলি। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কানে ওইটা দিলে কি শুনতে পাবেন? অ্যাডভোকেট শিশির মনির, আমি কিন্তু শিবিরের ফিনান্সিয়াল জায়গা নিয়ে আমি প্রশ্ন আমি 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 এই পর্যায়ে আমি আপনাকে প্রশ্ন করি নাই। আমি শুধু বলছি যখন ছাত্রদের কল্যাণের জন্য যেগুলি ব্যয় করা হয়েছে সে ব্যয়ের মধ্যে থেকে জামায়াতে ইসলামী বাড়তি কোনো টাকা শিবিরকে এই সময়ে দিয়েছে কিনা। কেউ কেউ বলে থাকেন যে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে দেয়া হয়েছে কিনা জামায়াতে ইসলামী থেকে ইসলামী ছাত্র সংগঠনের জন্য, মানে এই প্যানেলটার জন্য। ডাকসু ইলেকশনকে সামনে রেখে অ্যাডভোকেট মনির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি আমি, প্লিজ বলেন। ডাকসু এবং জাকসু ইলেকশনকে সামনে রেখে, বিশেষ করে ডাকসু ইলেকশনকে সামনে রেখে ছাত্রদের কল্যাণের জন্য যে ব্যয় করা হয়েছে সে ব্যয়ের নির্বাহের জন্য জামায়াতে ইসলামী এই ছাত্র সংগঠনকে কোনো বাড়তি টাকা দিয়েছে কিনা, দিলে সেটার পরিমাণ কত? না, জামায়াত ইসলামী বাড়তি কোনো পয়সা ছাত্র শিবিরকে তার নির্বাচন পরিচালনার জন্য দেয়নি। ছাত্র শিবির তার নিজস্ব মেকানিজমে যে ফান্ড রেইজ করেছে সেই ফান্ডেই যথেষ্ট ছিল নির্বাচন পরিচালনা করার জন্য। এবং এই ক্ষেত্রে আমরা যারা অতীতে ছাত্র শিবির করেছি, আমরা আমাদের সাধ্য মতো সবাই এই ফান্ডে ডোনেট করেছি। দেশের বাইরে যারা অতীতে ছাত্র শিবির করেছেন তারাও এখানে সাধ্য মতো ভালো পরিমাণ পয়সা ওই প্রয়োজন অনুযায়ী ডোনেট করেছেন। সেটা তারা ক্রস করেছে, হিসাব রেখেছে, বাউচার রেখেছে, একটা ব্যালেন্স শিট তৈরি করেছে, সেটা রিপোর্ট তারা আমাদের কাছে দিয়েছে, আমরা সন্তুষ্ট হয়েছি। সো দিস ইজ হোয়াট ইজ দ্য মেকানিজম। ওকে, এটা কি আপনারা প্রকাশ করবেন যে মোট কত টাকা ব্যয় করা হয়েছে এই এক বছরে ছাত্র কল্যাণের জন্য বা ছাত্রদের কল্যাণের জন্য? এবং এরকম কোন সিচুয়েশন এখনো আসেনি। যদি স্পেসিফিক্যালি মনে করেন আপনি এটা জানতে চান বা আপনার জানার প্রয়োজন আছে বা কোনো ব্যক্তি বিশেষ যদি জানতে চায়, তাহলে অবশ্যই তাকে আমরা আনুষ্ঠানিকভাবে উত্তর দিতে রাজি আছি। আপনি চিঠি পাঠান, উই উইল গিভ ইউ আনসার। থ্যাংক ইউ সো মাচ। আর দ্বিতীয় প্রশ্নটা সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামীর মিটিং এবং সিটিং এর ক্ষেত্রে কঠোর পর্দা প্রথা মানা একটি বিধান রয়েছে। নারী এবং পুরুষ পাশাপাশি বসে কোনো একটা মিটিং করা, সিটিং করা, সেটাতে যাওয়া, সেখানে ক্ষেত্রে মানে তাদের একটা স্ট্যান্ডার্ড রয়েছে, সেটা জামাত ইসলামীরও রয়েছে, ইসলামী ছাত্র শিবিরেরও রয়েছে। কিন্তু এই গঠনতন্ত্র অনুসারে দলীয় সদস্যপদ লাভের যোগ্যতা হিসাবেও বলা আছে যিনি সদস্য হবেন তিনি ফরজ ওয়াজিব সমূহ মেনে চলবেন। এই পর্দার বিধান না জানার কারণে আমরা জেনেছি যে শিবিরের বহু সদস্যদের সদস্যপদ বাতিল হয়েছে, অনেকে নেতা হতে পারেন নাই, এতই কঠোর এটা। এইবার আমরা জনাব সাদিককে, জনাব ফরহাদকে যেভাবে ইলেকশনটাকে ক্যাম্পেইন করতে দেখেছি, সেই ক্ষেত্রে মনে হয়েছে এই নিয়ম কানুন অনেক শিথিল করা হয়েছে। আপনি যেটাকে ইনক্লুসিভনেস বলছেন, সেই ইনক্লুসিভনেসে জামায়াতে ইসলামীও কি এই নিয়মটা শিথিল করেছে, নাকি সেটা শুধু ডাকসু এবং জাকসুর জন্য? অ্যাডভোকেট মনির, আপনি যেটা বলছেন, জি, আপনি যে কথা বলছেন যে এখানে ফরজ এবং ওয়াজিবকে শিথিল করা হয়েছে, আচ্ছা, কে কি পোশাক পরবে আর কে কি পোশাক পরবে না এটা ডিটারমিন করার দায়িত্ব তো আমার বা আপনার না। একজন ব্যক্তিকে হিজাব পরবে, কে নিকাব পরবে, কে আলট্রা মডার্ন ড্রেস পরবে, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এবং তার রাইট টু প্রাইভেসি। এই রাইট টু প্রাইভেসিকে আমরা অলওয়েজ রেসপেক্ট করব। এখন এই ছাত্রদের প্যানেলে, যাকে ইনক্লুসিভ প্যানেল হিসেবে একটি প্যানেলের সম্পাদকীয় পোস্টে তিনি অংশগ্রহণ করেছেন, তার পছন্দ মতো তিনি পোশাক করেছেন এবং প্রটোকল অনুযায়ী তিনি যেখানে বসবেন সেখানে তাকে বসতে দেওয়া হয়েছে, তিনি বসবেন সেখানে। তাতে তো ছাত্র শিবিরের নীতি পদ্ধতিতে
কোন ধরনের পরিবর্তনের প্রয়োজন আছে বলে দ্বন্দ্ব মনে করি। পার্লামেন্টের মেম্বার ছিলেন আমরা, পার্লামেন্টের মেম্বার থাকা অবস্থায়, মিনিস্টার থাকা অবস্থায় আমাদের মন্ত্রীরা মিনিস্টাররা পার্লামেন্ট পরিচালনা করেছেন, সেখানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মিটিং উপস্থাপন করেছেন, সেখানে নারী পুরুষ নির্দিষ্ট অংশগ্রহণ করেছেন। এই যে পাবলিক ডোমেনে জামায়াত ইসলামী পাবলিক ডোমেনে পার্টিসিপেট করছে, অন্যের রাইটকে এক্সারসাইজ করার জন্য রেসপেক্ট করছে, রাইট টু প্রাইভেসিকে প্রোটেক্ট করছে, আমি তো মনে করি দিস ইনোভেটিভ আইডিয়াস এন্ড থটস শুড বি ওয়েলকাম বাই ইচ এন্ড এভরিওয়ান। এবং এই ক্ষেত্রে ছাত্র শিবির বা জামায়াত ইসলামীর ব্যক্তিগত পন্থা মানার যে বিধান, তা নিশ্চয়ই শিথিল না করেও পাবলিক ডোমেনে এই সমস্ত কাজ করতে ছাত্র শিবিরের গঠনতন্ত্রে কোনো বাধা নেই, জামায়াত ইসলামের গঠনতন্ত্রের কোনো বাধা নেই। এবং আপনি দেখতে পাবেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধর্ম, বর্ণ এবং লিঙ্গ নির্বিশেষে আমরা এখানে সংসদ সদস্য পদপ্রার্থী দেওয়ার চেষ্টা করব, যেন বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর আস্থা অর্জন করতে পারে। আপনার প্রশ্নটি সুনির্দিষ্ট আনসার হলো, ওয়াজিব এবং ফরজ আমরা সুপ্রিম করতে পারিনি, এটি তো বিধান, ইসলামের বিধান। কিন্তু কোন ব্যক্তির প্রাইভেট রাইট টু লাইফ এন্ড লিবার্টি কিংবা প্রাইভেসি আমরা ভঙ্গ করতে পারিনি, কারোর চয়েসে আমরা অ্যাটাক করতে পারি, কারোর চয়েসকে আমরা বাধ্য করতে পারি। এটা কমপ্লিটলি ওই ব্যক্তি বিশেষের চয়েস, তিনি কোন পোশাক পরবেন, কিভাবে আচরণ করবেন। এই ক্ষেত্রে বৃহত্তর অ্যালায়েন্স গঠনের ক্ষেত্রে জামাত বা শিবিরের সুনিশ্চিত কোন বাধা কিনা এই মর্মে আমার কাছে মনে হয় মোটেও কোনো বাধা নয়, বরঞ্চ তারা যে কাজ করেছে ওটা বাংলাদেশে একটা এক্সাম্পল হিসেবে থেকে যাবে। আমার মনে হয় যে আপনার ভয়েস একটু অস্পষ্ট, তারপরও আমি কারণ হচ্ছে যে আমাদের সাথে আমাদের দর্শকরা প্রশ্ন করছেন যে অ্যাডভোকেট শিশির মনির আসলে অনেক দূর থেকে, সাল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং তিনি নিজে নিজে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের প্রডিউসার ওখানে যেতে পারেন নাই, সেই জন্য সাউন্ডের একটু অসুবিধা, তবে সেই সাউন্ডটা একটু ঠিক করে নেবেন। আমি যে যতটুকু জনাব শিশির মনিরকে বুঝলাম সেটার মধ্যে তিনি বলতে চাইলেন যে এটা কে কি কোন পোশাক পরবে, কিভাবে ক্যাম্পেইন করবে, এটা তার নিজস্ব প্রাইভেসির জায়গা, এখানে জামাত শিবিরের আলাদা করে কোনো কিছু বলার নাই, পরিবর্তনের কোনো জায়গা নাই, এটা ইনক্লুসিভনেস। এবং আমি যতদূর বুঝেছি, কারেক্ট মি ইফ আই এম রং অ্যাডভোকেট শিশির মনির, তার মানে জামায়াতে ইসলামী ও তার ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা কিন্তু গত কয়েক দশক ধরে জামায়াতে ইসলামী যখন ইলেকশনে ক্যাম্পেইন করেছে তখন কিন্তু এটা আমরা দেখি নাই। আমরা ক্যাম্পেইনের মধ্যে আমার এই প্রশ্নটার কারণই হচ্ছে যে জামায়াতে ইসলামীর যে সচরাচর ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের সাথে বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ক্যাম্পেইনের একটি স্পষ্ট তফাৎ ছিল। আপনি যেটা বলছেন সেই রকম ভাবেই আসলে ডাকসুর ক্যাম্পেইন পরিচালিত হয়েছে, ডাকসুর ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। জামায়াতে ইসলামীকে আমরা এরকম আগে দেখি নাই, তার মানে জামায়াতে ইসলামীও এটা এরকম একটা ক্যাম্পেইনকে এখন স্বাগত জানাচ্ছে, যেখানে আসলে নারী পুরুষকে কে কি পোশাক পরবে, কিরকম করে ক্যাম্পেইন করবে, আলাদা মিটিং করবে কিনা, আলাদা সিটিং করবে কিনা, সেরকম কোনো বাধ্যবাধকতা এখন আর তেলে নাই, তাই তো? আমার মনে হয় এটাই তো বিবর্তন, এইটাকেই তো বিবর্তন বলে। এবং সময়ের প্রেক্ষাপটে আপনি আপনার প্রোগ্রাম, চিন্তা চেতনাকে ঢেলে সাজাবেন, এইটাও ইসলামের একটা বিধান। আপনি উইল নট বি স্ট্রিক্টিভ। আপনি যখন একটা পার্টিকুলার সার্কামস্টেন্সেসকে অ্যাড্রেস করার জন্য আপনি যখন নিউ ডাইমেনশন অ্যাড করবেন, হিউম্যান থিঙ্কিং কে আপনি ওয়েলকাম করবেন, তখনই আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ডাইমেনশনগত পরিবর্তন সূচনা হয়। তো জামাত ইসলামী বলেন আর ইসলামী ছাত্র শিবিরের বলেন, এই যে ডাইমেনশনের কাজটুকু তারা করছেন, তারা ইনক্লুসিভ চিন্তা ভাবনা করছেন, ওয়াইডার স্পেকট্রাম অফ পিপলকে অ্যাড্রেস করার চিন্তা ভাবনা করছেন। আমি মনে করি দিস ইজ ভেরি পজিটিভ, নট অনলি ইন দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস but also for the future of education. আমিও তাই মনে করি। সময়ের সাথে জামায়াতে ইসলামের এই বিবর্তন, যেটি আমরা আসলে ডাকসু এবং চাকসুর মধ্যে দেখতে পেলাম, অ্যাডভোকেট শিশির মনির বলছেন যে সেটি আসলে সেটি আসলে অ্যাকোয়ার করা হয়েছে সময়ের প্রয়োজনে এবং এর নামেই আসলে ইসলাম, এই বিবর্তনের মধ্যে দিয়ে সেটি যায়। আপনাকে তো অনেক ধন্যবাদ অ্যাডভোকেট শিশির মনির।